আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাজিদ কেমন আছো? জি ম্যাম ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমাদের পরীক্ষা তো চলে আসলো, ঠিক আছে। আমরা আজকে আমাদের যে অধ্যায়গুলো শেষ হয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা সর্বশেষ যে অধ্যায়টা ছিল সেটা নিয়ে কিছুটা আলোচনা করে আগের যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমাদের প্রথম অধ্যায়টা কিসের উপর ছিল মনে আছে? আমাদের ফার্স্ট যে অধ্যায়টা ছিল সেখানে আমরা পড়েছিলাম রাসায়নিক বন্ধন সম্পর্কে। বিভিন্ন রকম বন্ধন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তোমাদের সকলকে আজকে স্বাগতম। আজকে আমরা বিগত যে অধ্যায়গুলো ছিল সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। পাঠ পরিচিতি। তোমাদের সর্বপ্রথমে যে অধ্যায়টা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায়ে যে রাসায়নিক বন্ধন অধ্যায়টা ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ওই রাসায়নিক বন্ধন অধ্যায়ের অন্যান্য কিছু টপিক নিয়ে, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তোমাদের থেকে তোমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা একটু জিজ্ঞাসা করা হবে এবং তোমরা সকলে চেষ্টা করবে আমি যে প্রশ্নগুলো করবো সেগুলোর উত্তর দেওয়ার। হ্যাঁ, এগুলো কি দেখতে পাচ্ছ? জান্নাতুল মাওয়া, অরিত্রা, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ? ওকে, এগুলো কি দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা? মিস একটা নাইট্রোজেন পরমাণু আর একটা ক্যালসিয়াম পরমাণু। ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি আমরা, যেহেতু 7। হ্যাঁ ওকে, বলো। ইলেকট্রন বিন্যাস, এগুলো মূলত ইলেকট্রন বিন্যাস। তোমাদের দেখো এই বিষয়গুলো সহজ, কিন্তু অনেকেই অনেক সময় ভুল হয়ে থাকে। তোমরা যখনই খাতায় ইলেকট্রন বিন্যাস আঁকতে যাবে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন্সিল কম্পাস এবং পেন্সিল ব্যবহার করে ইলেকট্রন বিন্যাসগুলো আঁকবে, ঠিক আছে। যেমন এখানে একটা দেখা যাচ্ছে এবং মাঝখান দিয়ে এটা হলো যে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে আমরা জানি বৃত্তাকার কক্ষপথে সৌরজগতে যেমন গ্রহগুলো ঘূর্ণায়মান থাকে এবং নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের কেন্দ্রে থাকবে এবং তার আশেপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করবে। এবং এগুলো আঁকার সময় কখনো কলম ব্যবহার করবে না, পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো আঁকবে। মনে থাকবে তোমাদের? পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো আঁকবে এবং ইলেকট্রনগুলো আঁকবে এভাবে কালো করে, মানে পেন্সিল দিয়ে একটু গাঢ় করে তোমাদের ইলেকট্রনগুলো প্রকাশ করবে, ঠিক আছে। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি 7 নিউট্রন এবং 7 প্রোটন বিশিষ্ট একটা নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি। এর মানে আমরা চিত্রটা দেখে বুঝতে পারছি যে এটা হলো যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবং তার পার্শ্ববর্তী চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এখানে 20 নিউট্রন এবং 20 প্রোটন রয়েছে। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20, সেই অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসটা আঁকা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে একটু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা বলো তো শক্তিক্রম অনুসারে। যদি তোমাদেরকে বলি শক্তিক্রম অনুসারে আমাকে ইলেকট্রন বিন্যাসটা বলো, বলতে পারবে? ম্যাম নাইট্রোজেনের হবে যে 2 আর 5, মানে প্রথম শক্তি স্তরে। হ্যাঁ, প্রথম শক্তি স্তর অর্থাৎ 1s2 1s2 2s2 2p3, ঠিক আছে। 1s2 2s2 2p3 অথবা 1s2, কারণ আমরা এখানে ভেঙে ভেঙে স্তরগুলো শক্তিক্রম তোমাদেরকে পড়িয়েছিলাম, ওই শক্তিক্রম অনুসারে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপর ক্যালসিয়ামেরটা বলো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে শক্তিক্রম অনুসারে 1s 2s ওই অনুযায়ী বলো। চাইলে তোমরা স্ক্রিন থেকেও দেখতে পারো, মানে কয়টা শক্তি স্তরে কতটা ইলেকট্রন তোমরা বসাবে সেটা। হ্যাঁ, বলতে পারবে? জান্নাতুল, তুমি কি পারবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বলতে? জি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি তোমাদেরকে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস বলতে বলে তাহলে শক্তিক্রম অনুসারে কিভাবে বলবে? আমাদের দেখেছি প্রথম শক্তি স্তরে দুইটি আছে, অর্থাৎ 1s2 2s2। হ্যাঁ বলে যাও। 1s2 2s2 3p6 3s2 3p 6 1s2 হয়েছে নাকি দেখো।
না, বলে যাও, কন্টিনিউ করে যাও। হ্যাঁ, তাহলে প্রথম শক্তি স্তর আমরা কয়টা দেখছি? 4s2 হ্যাঁ, লাস্টে 4s2 হবে। 4s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এভাবে করে তোমরা ইলেকট্রন বিন্যাস সুন্দর করে চিত্র পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা দেখাবে, এবং যদি বলে শক্তিক্রম অনুসারে সাজাও, তখন আমি এখন বললাম তোমাদের যে শক্তিক্রমটা 1s2, 2s2 এর উপর ভিত্তি করে দেখাবে। এখান থেকে একটা প্রশ্ন আসবে, যোজ্যতা ইলেকট্রন। তোমাদের কি মনে আছে আমরা যোজ্যতা ইলেকট্রন কোনগুলোকে বলেছিলাম? আমরা আজকে অধ্যায়গুলো নিয়ে, বিগত অধ্যায়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। যোজ্যতা ইলেকট্রন কি? কোন পরমাণুর শেষে ইলেকট্রন বিন্যাসের শেষে যে কয়টি ইলেকট্রন থাকে তা সেই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, গুড। অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি এখানে তোমাদের যে কোন একটা মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তর, কোন একটা মৌলের সবার শেষে যে শক্তিস্তরটা আছে সেটার মোট ইলেকট্রন সংখ্যাকে, অর্থাৎ টোটাল যতটা ইলেকট্রন থাকবে সেটাকে আমরা বলবো মূলত সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এই সংখ্যাগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে, যাতে করে তোমাদের জ্ঞানমূলক 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেগুলো যেন আনসার দিতে পারো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো এটা কি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে? কি দেখতে পাচ্ছো? হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বলো। 1s2 1s2, খুবই সহজ, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস এবং এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2। আচ্ছা, যদি তোমাদেরকে একটা প্রশ্ন করা হয় যে হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, এই প্রশ্নের উত্তর কি তোমাদের কাছে জানা আছে? হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? একটা প্রশ্ন আসতে পারে যে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন। এটার কারণটা মূলত হলো কি, এটার ইলেকট্রন বিন্যাসের দিকে একটু খেয়াল করো। এর সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ একটা স্তর আছে এবং এটা দ্বিত্বপূর্ণ, অর্থাৎ দুইটা ইলেকট্রন দ্বারাই কিন্তু পরিপূর্ণ আছে। যেহেতু সে দ্বিত্বপূর্ণ বা অষ্টপূর্ণ হলে কোন একটা মৌল তার কারো থেকে ইলেকট্রন শেয়ারের প্রয়োজন হয় না, অর্থাৎ সে কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে না, আবার কাউকে ইলেকট্রন দেয়ও না। সেক্ষেত্রে হিলিয়ামের যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরটা দ্বিত্বপূর্ণ আছে, তাই সে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, সে করে না, সে কাউকে ইলেকট্রন দিবেও না, আবার কারো থেকে ইলেকট্রন গ্রহণ করবেও না। এই কারণে আমরা বলবো যে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এরকম তোমার অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে যেমন আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কিন্তু তোমাদের যদি বলা হয় এটাকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তোমরা এভাবে করে চিত্র সহকারে এবং ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে বলবে যে এই কারণে, অর্থাৎ এদের দ্বিত্ব বা অষ্টপূর্ণ থাকার কারণে এদের কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় বিরাজ করে বিধায় এদেরকে আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আসলে তোমরা কি পারবে? यस मिस। ওকে, এর পরবর্তীতে দেখো এটা কিসের ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ? নিয়ন। নিয়নের ইলেকট্রন বিন্যাস। নিয়নের ইলেকট্রন বিন্যাসটা বলো শক্তিক্রম অনুসারে, এখানে চিত্রটা দেওয়া আছে। হ্যাঁ বলো। ম্যাম 1s2, 2s2 আর 2p6। 2p6, ওকে গুড। 1s2, 2s2, 2p6, অর্থাৎ আর এটা যদি বলা হয় যোজ্যতা ইলেকট্রন কত নিয়নের, তোমরা কি বলতে পারবে যোজ্যতা ইলেকট্রন কত? মিস 8। হ্যাঁ, আবার বলো একটু। মিস 8। 8, গুড। অর্থাৎ নিয়নের যে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন আছে ওটার টোটাল সংখ্যাকে আমরা বলবো এই যোজ্যতা ইলেকট্রন। তাহলে যদি চিত্র সহকারে আসে যে সর্বশেষ স্তরে কয়টি যোজ্যতা ইলেকট্রন আসে, তখন আমরা বলবো 8টি যোজ্যতা ইলেকট্রন রয়েছে। এর পরবর্তীতে দেখো, এই তো তোমাদেরকে আমি যে প্রশ্নটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম সেটার আবারও এখানে দেখানো হয়েছে যে নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা, এদের ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখো। এদের ইলেকট্রন বিন্যাস যেমন আর্গনের ইলেকট্রন বিন্যাস বলতো দেখি। আমরা হিলিয়াম নিয়ন সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি, এখন তোমাদেরকে জিজ্ঞাসা করছি আর্গনের ইলেকট্রন বিন্যাসটা বলো এর স্থিতিশীলতার কারণ কি? আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2 আর 3p6। 3p6, এটা স্থিতিশীল কেন হয় আর্গনের ইলেকট্রন বিন্যাসটা? কারণ এটার লাস্ট শক্তিস্তরটা দেখো। শক্তিস্তরগুলো পূর্ণ। হ্যাঁ, অষ্টপূর্ণ বিধে
এর কারোর সাথে কি করতে হয় না, কোনো ইলেকট্রন শেয়ার ভাগাভাগি প্রয়োজন পড়ে না, শেয়ারিং এর দরকার হয় না, যার কারণে সে মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এভাবে তোমাদের বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, যেমন ক্রিপ্টনের কথা বলেছিলাম, তোমরা একটু পারমাণবিক সংখ্যাগুলো একটু নোট করে রাখো। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? দরকার হলে এগুলো একটু তোমরা লিখে ফেলো তোমাদের খাতায়, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো। ক্রিপ্টন 36। হ্যাঁ, তোমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের খাতায় লিখে ফেলো। ঠিক আছে ম্যাম। ওকে, এরপর জেনন, হ্যাঁ এগুলোই, জেনন 54, রেডন 86, ইলেকট্রন বিন্যাসগুলো একটু লিখে ফেলো। সবার খাতায় লিখবে, আমি তোমাদের খাতাটা কিন্তু ক্লাসের শেষে দেখবো তোমরা কি কি নোট করেছো। এখানে যে টপিক গুলো তোমাদেরকে লিখতে বলবো একটু লিখে ফেলিও ইম্পর্টেন্ট গুলো। সকলে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের খাতায় ইলেকট্রন বিন্যাসগুলো লিখে ফেলো, যাতে কখনো এই বিষয়গুলো তোমাদের ভুলে না যাও এই কারণে। একটু দ্রুত লিখে ফেলো, লেখা হলে বলবে আমাকে। হ্যাঁ জান্নাতুল, অরিত্রা, তোমরাও কিন্তু লিখে ফেলো ইলেকট্রন বিন্যাসগুলো। নিষ্ক্রিয় গ্যাসের আমি যে ইলেকট্রন বিন্যাসগুলো স্ক্রিনে দেখাচ্ছি এগুলো তোমরা একটু লিখে ফেলো। হ্যাঁ, এবার কি আমি পরবর্তী স্লাইডে যেতে পারবো? জি ম্যাম। ওকে, Yes, miss. ওকে, এর পরবর্তীতে দেখো আমরা কিছু প্রশ্ন এখানে আসবে তোমাদের স্ক্রিনে, তোমরা প্রশ্নগুলোর উত্তর দিবে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? দেখি আগেরবার যে বলেছিল আদে অন্য আরেকজনে বলো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? হ্যাঁ তালহা, জান্নাতুল, তোমরা কি বলতে পারবে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? বলো। ইলেকট্রনের বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন সমূহকে যোজ্যতা ইলেকট্রন বলে। হ্যাঁ, তাহলে প্রশ্ন স্ক্রিনে আবারও দেখো। হ্যাঁ, সকলের জন্য আবারও দেওয়া হচ্ছে প্রশ্নটা, কোন মৌলে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু পারলে নোট করে ফেলো সঙ্গে সঙ্গে। তারপরে কোন একটা মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা বলবো সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন।
ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যোজনী বা যোজ্যতা বলতে কি বুঝো? আমরা যোজনী বা যোজ্যতা বলতে কি বুঝি? যোজনী বা যোজ্যতা বলতে কি বুঝো? হ্যাঁ জিম বলো, কে বলতে পারবে? সাজিদ। জি ম্যাম, কোন মৌলের একটি পরমাণু যতগুলো H পরমাণু বা Cl পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতা অর্থাৎ যুক্ত হওয়ার যে ক্ষমতা, অর্থাৎ একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু ইলেকট্রন যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা যোজনী বলি। আর এখানে স্ক্রিনে আরেকভাবে সংখ্যাটা দিয়েছে, তোমরা একটু নোট করে ফেলো এটা। যোজনী বা যোজ্যতা বলতে আমরা কি বুঝি? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে, যত সংখ্যক ইলেকট্রন বলতে বিজোড় ইলেকট্রন, যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকেই আমরা বলবো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। মনে থাকবে, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে কি সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন বা অথবা বিজোড় ইলেকট্রন আমরা দেখবো, তাকেই কিন্তু আমরা মূলত বলবো সেই মৌলের যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, কোন মৌলসমূহের যোজনী শূন্য হয়? কোন মৌলসমূহের যোজনী শূন্য হয়? দেখি কে বলতে পারবে এই প্রশ্নটার উত্তর। কারো কাছে এটা ম্যাম নিষ্ক্রিয় গ্যাসের। নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের। ওকে, হ্যাঁ গুড, পেরেছো তাহলে নিষ্ক্রিয় গ্যাসের। কারণ কি, আমরা ইলেকট্রন বিন্যাসে দেখেছি তারা স্থিতিশীল বেশি বিধায় তাদের ইলেকট্রন শেয়ারের প্রয়োজন হয় না, বিধায় এদের যোজনী কি হয়ে থাকে? শূন্য ধরা হয়। ঠিক আছে, এদের যোজনীতে আমরা শূন্য ধরে থাকি। নিষ্ক্রিয় শ্রেণী যতগুলো মৌল আছে সবগুলোর যোজনী শূন্য। এর পরবর্তীতে দেখো, যৌগমূলক বলতে কি বুঝো? যৌগমূলক, যৌগমূলক বলতে কি বুঝো? একাধিক মৌল একসঙ্গে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তাকে যৌগমূল বলে। যৌগমূলক বলে। হ্যাঁ ঠিক আছে, দেখি আমরা তাহলে কিভাবে সংখ্যাটা দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, যে যৌগমূলক হচ্ছে একাধিক মৌল, অনেকগুলো মৌল থাকবে, তারা একাধিক পরমাণুর সাথে যুক্ত হবে এবং এই কথাটা বলবে যে পরমাণু গুচ্ছ বা আয়নের ন্যায় আচরণ করবে। এটা কিসের মতো আচরণ করবে? পরমাণু হ্যাঁ, পরমাণু গুচ্ছ বা আয়নের ন্যায় আচরণ করবে। একাধিক মৌলের একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যখন তারা আয়নের ন্যায় বা পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করবে, তখনই আমরা তাদেরকে বলবো যৌগমূলক, তাদেরকে আমরা যৌগমূলক বলবো। এর পরবর্তীতে দেখো, অ্যামোনিয়ামের যৌগমূলকের সংক্ষেপ কি? অ্যামোনিয়াম যৌগমূলকের সংক্ষেপ কি? NH4 NH4 প্লাস। NH4 প্লাস। NH4 প্লাস হবে। ঠিক আছে, এখানে স্ক্রিনে হয়তো দেওয়া নেই। NH4 প্লাস হলো অ্যামোনিয়াম যৌগমূলকের সংক্ষেপ। এরপরে কোন ধরনের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? কোন ধরনের মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ধাতব মৌল। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যতগুলো আমরা ধাতব মৌল দেখতে পাবো সবগুলোই কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। যেমন সালফার, আয়রন এরা আছে, এরা এদের দেখা গিয়েছে কি তাদের ইলেকট্রন বিন্যাসে আমরা দুই ধরনের, অর্থাৎ হয়তো 2, 6, 2, 8 এই ধরনের করে বিভিন্ন ধরনের পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পেয়েছিলাম। এর পরবর্তীতে আমি আরেকটা স্লাইডে যাচ্ছি। হ্যাঁ খেয়াল করো, দেখি কোন মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আমরা কোন মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলবো? গ্রুপ 18 এর মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। ওকে গুড, গ্রুপ 18 এর যতগুলো মৌল আছে নামগুলো একটু বলো তো, নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেশন। ওকে গুড, এগুলো সবগুলো যেগুলো নাম বলেছো সবগুলো হলো গ্রুপ 18 এর মৌল এবং এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। এরপরে নিষ্ক্রিয় গ্যাসের নাম তো ইতিমধ্যে তোমরা বলে ফেলেছো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। এই 6টার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এর পরবর্তীতে দেখো, দ্বৈত বা ডুয়েট নিয়ম বলতে কি বুঝো? দ্বৈত বা ডুয়েট নিয়ম বলতে কি বুঝো? মনে আছে কারো? দ্বৈত বা ডুয়েট নিয়ম কি?
হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পেয়েছিলাম কি, যেমন হিলিয়ামের কথা আমরা দেখতে পাবো, ইলেকট্রন বিন্যাসে এদের সর্বশেষ শক্তি স্তরটা 2টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। তাহলে এই নিয়মটাকে আমরা চাইলে কি বলতে পারি, দ্বৈত বা ডুয়েট নিয়ম। দেখো এটাই বলা হয়েছে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করাকে, অর্থাৎ হিলিয়ামের মতো যে মৌলগুলো দেখা যাবে কি তাদের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটি 2টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে যে মৌলগুলো যে নিয়মে, সেটা হলো দ্বৈত বা ডুয়েট নিয়ম। দ্বৈত বা ডুয়েট নিয়ম, তোমরা এই প্রশ্নটা একটু লিখে ফেলো, দ্বৈত বা ডুয়েট নিয়ম বলতে কি বুঝো? দ্বৈত বা ডুয়েট নিয়ম বলতে কি বুঝো? হ্যাঁ, আমাকে একটু বলো, দ্বৈত বা ডুয়েট নিয়ম কি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করা কি দ্বৈত বা ডুয়েট নিয়ম বলে? ডুয়েট নিয়ম বলে। ওকে, গুড। এর পরবর্তীতে দেখো, অষ্টক বা অষ্টক নিয়ম বা অক্টেট নিয়ম বলতে কি বুঝো? অষ্টক বা অক্টেট নিয়ম বলতে কি বুঝো? দ্বৈতর মতো এটাও কিন্তু আমরা চাইলে কি করতে পারি, এটার সংখ্যাটা দিতে পারি। অষ্টক বা অক্টেট নিয়ম, এমন একটা ইলেকট্রন বিন্যাস বলো যেখানে অষ্টক বা অক্টেট নিয়মটা পালন করে থাকে এরা। ম্যাম অষ্টক বা অক্টেট নিয়ম বলতে বুঝি পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকে অষ্টক নিয়ম। ওকে, গুড, খুব সুন্দর করে বলেছো। আমরা বলবো কি, যোজ্যতা স্তরে যদি 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করে সেটাকে আমরা অষ্টক বা অক্টেট নিয়ম বলবো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, রাসায়নিক বন্ধন বলতে কি বুঝো? যেহেতু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি, আমাদেরকে জানতে হবে রাসায়নিক বন্ধনটা কি। রাসায়নিক বন্ধন বলতে কি বুঝো তোমরা? হ্যাঁ, বলতে পারবে কেউ রাসায়নিক বন্ধন কি? এটাও আমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, দেখো আমি এখানে স্ক্রিনে দিচ্ছি, তোমরা একটু নোট করে ফেলো যারা জানো না রাসায়নিক বন্ধন কি। যে আকর্ষণ বলের মাধ্যমে একটা পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হবে, যে আকর্ষণ বলের মাধ্যমে একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয় তাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। এবার রাসায়নিক বন্ধন সংখ্যাটা দিতে পারবে তোমরা? রাসায়নিক বন্ধনের সংখ্যাটা কি বলা যাবে? আমি আবারও বলছি, যে আকর্ষণের মাধ্যমে একটা পরমাণু যখন অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হয় তাকে আমরা মূলত বলে থাকি রাসায়নিক বন্ধন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখি। হ্যাঁ, এখানে আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এর পরবর্তী অধ্যায়, রাসায়নিক বন্ধনের পর যে অধ্যায়টা রয়েছে, তাহলে রাসায়নিক বন্ধনে তোমাদের আর কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন নিয়ে? ওকে, তাহলে আশা করি তোমরা একটু পারবে। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা অধ্যায় রয়েছে, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যেমন স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি? জানা আছে স্থূল সংকেত ও আণবিক সংকেত কি? হ্যাঁ, এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ষষ্ঠ অধ্যায়, মৌলের রাসায়নিক ধারণা। মৌলের ধারণা, রাসায়নিক গণনা। এখানের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যেমন শতকরা সংযুক্তি থেকে, খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমাদের এখানে প্রশ্নে আসতে পারে গাণিতিক সমস্যা হিসেবে, যে শতকরা সংযুক্তি থেকে কিভাবে তোমরা যৌগের আণবিক সংকেত নির্ণয় করবে। নিয়মগুলো মনে আছে তোমাদের? মনে থাকলে আমি আবারও তোমাদের সাথে একটু আলোচনা করছি। যেমন স্থূল সংকেত কি? স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে, আমরা জানি একটা পরমাণুতে
অণুর মধ্যে বিভিন্ন ধরনের পরমাণু থাকে। একটা অণুর মধ্যে আমরা বিভিন্ন পরমাণুগুলো দেখতে পাই। এই যে পরমাণু বিভিন্ন সংখ্যার থাকে, ওদের সংখ্যার যে অনুপাত, সেটাকে ওই অনুপাতটাকে প্রকাশ করার জন্য মূলত স্থূল সংকেতে যে ধারণা সেটা প্রবর্তন করা হয়েছে। তাহলে আমরা এভাবে বলবো যে যে সংকেত দ্বারা আমরা কোনো একটা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। তোমরা কি স্থূল সংকেতের সংজ্ঞাটা শুনতে পেয়েছো? স্থূল সংকেতের সংখ্যাটা একটু তোমাদের খাতায় লিখে ফেলো। যে সংকেত দিয়ে, আমি বলছি ভালো করে শোনো, স্থূল সংকেত কি? যদি তোমাদেরকে বলা হয় তাহলে বলবে যে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত, অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে আমরা স্থূল সংকেত বলি। ঠিক আছে, স্থূল সংকেত তাহলে বলা যাবে। ইয়েস মিস। ওকে, একটু বলো দেখি স্থূল সংকেত কি বললাম আমি? আমরা স্থূল সংকেতের সংখ্যাটা কিভাবে দিব? আমরা কোনো পরমাণুর আণবিক বের করার সময় আচ্ছা, আমি সংখ্যাটা একটু বলি, তোমরা একটু লিখে ফেলো, যেহেতু সংখ্যাটা নিয়ে একটু। যে সংকেত দিয়ে, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, মানে আমরা জানি একটা অণু, যে কোনো অণু, যেমন গ্লুকোজ অণু হতে পারে, তারপরে তোমার অ্যামোনিয়া অণু হতে পারে, এই যে বিভিন্ন অণুগুলো রয়েছে, এই অণুগুলোর মধ্যে আমরা জানি পরমাণু বিদ্যমান আছে। এই যে পরমাণুগুলোর অনুপাত, অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে যে সংকেত, সেই সংকেতকে আমরা বলবো স্থূল সংকেত। ঠিক আছে, এবার পারা যাবে স্থূল সংকেতের সংজ্ঞাটা। ইয়েস ম্যাম। ওকে, তাহলে স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো একটু ভালো করে দেখবে, এরা কাকে বলে, দুইটারই সংখ্যা দেখবে এবং এদের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আণবিক সংকেত, স্থূল সংকেত, কারণ আমরা যদি জানতে চাই স্থূল সংকেত, আগে আমাদের শতকরা সংযুক্তি পার্সেন্টেজ থেকে কোন একটা মৌলের পার্সেন্টেজ বের করার যে সূত্রটা, সেটা কি তোমাদের মনে আছে? শতকরা সংযুক্তি বের করার নিয়ম, কোন একটা যৌগে একটা মৌলের শতকরা সংযুক্তি, তোমাদেরকে আমি একটা সূত্র বলেছিলাম, সূত্রটা আবারও একটু আজকে বলছি, যে কোন একটা যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তি সমান, আমরা যদি শতকরা সংযুক্তি বের করতে যাই আমাদেরকে অবশ্যই পারমাণবিক ভরের প্রয়োজন হবে। অর্থাৎ পারমাণবিক ভরের সাথে মৌলের পারমাণবিক ভরের সাথে যখন আমরা পরমাণু সংখ্যাটা গুণ করব, এটাকে যখন ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করে 100-তে কনভার্ট করা হবে, অর্থাৎ পারমাণবিক ভর পরমাণুর সংখ্যাকে গুণ করে এটাকে যখন আমরা ওই যৌগের আণবিক ভর দিয়ে ভাগ করব, ভাগ করে যখন 100 দিয়ে গুণ করা হবে, তখনই আমরা কি পাবো? শতকরা সংযুক্তিটা পাবো। ঠিক আছে, তাহলে শতকরা সংযুক্তি বের করার নিয়মটা কি বললাম আমি একটু দেখি, কে বলতে পারবে এটা? শতকরা সংযুক্তির নিয়ম, কারণ যদি শতকরা সংযুক্তি জানো তাহলে তোমরা কি বের করতে পারবা? স্থূল সংকেত বের করতে পারবা, আর স্থূল সংকেত থেকে তোমরা আণবিক সংকেতও বের করে ফেলতে পারবে। শতকরা সংযুক্তি বের করার নিয়ম, আমি আবারও বলছি, শতকরা সংযুক্তি বের করার জন্য একটা মৌলের পারমাণবিক ভরের সাথে পরমাণু সংখ্যা গুণ করে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, এবং যে সংখ্যাটা আমরা পাবো ওটাকে যদি ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করা হয়, তবেই আমরা ওই মৌলের শতকরা সংযুক্তিটা পাবো। এখন তোমাদের স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে আমি বলেছি শতকরা সংযুক্তি থেকে কিভাবে যৌগের আণবিক সংকেত নির্ণয় করবে। শতকরা সংযুক্তি অর্থাৎ কোন এক কিছু মৌলে, দুই একটা মৌলে তোমাদেরকে শতকরা সংযুক্তিটা দিয়ে দিয়েছে, ওখান থেকে তোমরা কিভাবে যৌগের আণবিক সংকেতটা নির্ণয় করবে। তাহলে আণবিক সংকেত বের করার জন্য যেটা তোমাদেরকে প্রথমে করতে হবে, স্থূল সংকেত জানতে হবে। প্রথমে কি জানতে হবে? শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত বের করতে হলে প্রথমে আমাদেরকে কোনটা বের করতে হবে? স্থূল সংকেত। স্থূল সংকেত। তাহলে আমরা কি পারবো যৌগের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করার নিয়মটা? পারা যাবে কি?
দেখি কে বলতে পারবে যে আমি পারবো। তোমাদেরকে একটা সূত্র বলেছিলাম না, ওই সূত্রটা একটু মনে রাখবে। শতকরা পারমাণবিক ভরের সাথে পরমাণু সংখ্যা গুণ করে 100 দিয়ে গুণ করে প্লাস একে যদি আমরা যোগের আণবিক ভর দ্বারা ভাগ করি শতকরা সংযুক্তিটা পেয়ে যাব। এরপরে যে শতকরা সংযুক্তিটা পাবো সেটাকে কি করব, প্রত্যেকটা মানে যতটা মোলের আমরা শতকরা সংযুক্তি দেওয়া থাকবে তাকে আমরা তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করতে হবে শতকরা সংযুক্তিকে? শতকরা সংযুক্তিকে কি দ্বারা ভাগ করতে হবে? পারমাণবিক ভর, অর্থাৎ ওই মোলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর ধরো আমরা দুইটা মৌলের এভাবে করে বের করলাম, বের করার পর দুইটা সংখ্যার দিকে আমরা খেয়াল করব। খেয়াল করার পর দেখবো যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম, দুইটা বা তিনটা যে সংখ্যা পাই না কেন আমরা সংখ্যার দিকে খেয়াল করব। খেয়াল করার পর দেখবো যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেই সংখ্যাটা দিয়ে পুনরায় আবার ওই মৌলগুলোকে আমাদের ভাগ করতে হবে। যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে পুনরায় ওই মৌলে, অর্থাৎ যে যে মৌলগুলো আমাদেরকে বের করতে বলেছে আমরা ভাগফল পেয়েছি, ওই ভাগফল দিয়ে আবার পুনরায় কি করবো, এদেরকে ভাগ করব। ভাগ করার পর দেখা যাবে একটা পূর্ণ একটা সংখ্যা পাবো। যদি পূর্ণ সংখ্যা না পাই সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো একটা সংখ্যা দিয়ে গুণ করে তাকে পূর্ণ সংখ্যা নিয়ে যাব। আর যদি সে একটা পূর্ণ সংখ্যা অলরেডি আমাদেরকে উত্তরে দেখায় তাহলে আমরা ওই সংখ্যাটা সেই মৌলের প্রতীকের পাশে লিখে দিব। সেই মৌলের প্রতীকের পাশে লিখে দিব। যদি এক হয়, অর্থাৎ আমরা রেজাল্ট যদি দেখা যায় যে অনেক সময় এক হতে পারে, 2 হলে তো 2, 3 এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, কিন্তু যদি এক হয় সেক্ষেত্রে আমরা উল্লেখ করব না। যেমন স্ক্রিনে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি যেটার স্থূল সংকেত হলো CH। কারণ এটা CH হওয়ার কারণ কি, এখানে হয়তোবা C1H1 এসেছে কিন্তু লেখার সময় এরা লিখেছে স্থূল সংকেত লেখার সময় কি লেখা হয়েছে? CH। শুধুমাত্র কি লেখা হয়েছে? CH লেখা হয়েছে শুধু। CH লেখা হয়েছে। এখন যদি বলা হয় স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্থূল সংকেতকে আমরা যদি হোল n দ্বারা গুণ করি, কি দ্বারা গুণ করতে হবে? হোল n দ্বারা, অর্থাৎ n সংখ্যক পরমাণু দিয়ে আমরা যদি গুণ করি সেটা তখন স্থূল সংকেত থেকে কিসে চলে যাবে? আণবিক সংকেতে। স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে চলে যাবে যখন আমরা এভাবে গুণ করে দেখাবো। তোমরা এই নিয়মগুলো চাইলে একটু লিখে নিতে পারো, কারণ কিভাবে শতকরা সংযুক্তি থেকে আমরা যৌগের আণবিক সংকেত বের করব। এরপর যে কাজটা করব, আমরা এই যৌগটার আণবিক ভর বের করব। কি বের করব? যৌগের আণবিক ভর। আমরা যৌগটা দেখছি কি সি এবং এইচ, অর্থাৎ একটা হলো কার্বন আরেকটা হলো হাইড্রোজেন। কার্বনের ভর লাগবে আমাদের আর হাইড্রোজেনের ভর লাগবে। আর এখানে আমরা পরমাণু দেখতে পাচ্ছি একটি, অর্থাৎ 12 সাথে যদি আমরা এক গুণ করি 12ই পাবো, আবার হাইড্রোজেনের সাথে এক গুণ করা হলে একই পাওয়া যাবে। আর আমরা জানি বাইরে যেহেতু আণবিক সংকেত বের করছি অবশ্যই n দ্বারা গুণ করতে হবে। তাহলে 12 সাথে এক যোগ করে আমরা পাবো 13, অর্থাৎ এখানে 13n পাওয়া যাবে ওই যৌগটার আণবিক ভর। এখন এই যে 13n, এই 13nটাকে একটা সংখ্যার সাথে কি করা হবে? তুলনা করা হবে। এই 78 যে এখানে একটা সংখ্যা দিয়েছে এই সংখ্যাটা মূলত ওই যৌগের পারমাণবিক ভর, আণবিক ভর। ওই যৌগের কি ভর? আণবিক ভর। এখানে একটা সংখ্যা তোমাদের যদি কোনো গাণিতিক সমস্যা দিয়ে থাকে সেক্ষেত্রে শতকরা সংযুক্তি থেকে যখন যৌগের আণবিক সংকেত বের করতে বলবে একটা তোমাদেরকে আণবিক ভরও প্রশ্ন দেওয়া থাকবে, তখন এটাকে তুলনা করব, যে আণবিক ভরটা দেওয়া আছে সেটার সাথে আমরা 39টাকে তুলনা করব। তুলনা করার পর সমীকরণ আকারে দেখাবো, এখান থেকে n এর মানটা বের করব। n এর মান বের করার পর আমরা যে কাজটা করব, যৌগের আণবিক সংকেত, যেহেতু আমরা এখানে যৌগের আণবিক সংকেত CH হোল n দিয়েছি, এখন যেহেতু আমরা n এর মানটা পেয়ে গেছি 6, তখন CH এর হোল দিয়ে আমরা কি দিব? 6টা দিব। n এর পরিবর্তে আমরা কি বসাবো মান? এখানে n এর পরিবর্তে আমরা এখানে কি বসিয়েছি? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? n এর পরিবর্তে এখানে 6 বসানো হয়েছে, কারণ আমরা n এর মান পেয়েছি 6। তাহলে এখানে আমরা যৌগের আণবিক সংকেতটা লিখতে পারবো। এর পরবর্তীতে আমাদেরকে কিন্তু গুণ করে দেখাতে হবে। এভাবে আমরা CH হোল 6 দিয়ে হবে না, আমরা অবশ্যই এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা মৌলের সাথে গুণ করে দেখাবো যে C6H12 হলো এই যৌগের আণবিক সংকেত। C6H12 হলো এই যৌগের আণবিক সংকেত। তাহলে তোমরা কি শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেতের যে নিয়ম সেটা কি সুন্দর করে এভাবে উপস্থাপন করতে পারবে? ইয়েস ম্যাম। ওকে, ইনশাআল্লাহ পারবে আশা করি। হ্যাঁ, একটু দরকার হলে এটা নোট করে রাখো কিভাবে তোমাদের কোন প্রসেস এটা লিখতে হবে। সংযুক্তি আগে বের করে ফেলবে, সংযুক্তি থেকে মৌলের স্থূল সংকেত লিখবে, ওখান থেকে দেন আণবিক সংকেত n এর মানটা বের করার পর এটা গুণ করে ওই সংকেতটা
লিখবে। এরপরে দেখো আমরা এখানে কিছু প্রশ্ন আসবে। সমীকরণের কোন দিকে বিক্রিয়ক লেখা হয়? জানা আছে বিক্রিয়ক আমরা কোন পাশে লিখি? বিক্রিয়ক কোন পাশে লেখা হয়? বাম পাশে। বাম পাশে। হ্যাঁ, গুড, বাম দিকে আমরা বিক্রিয়কটা লিখি। এরপরে সমীকরণের কোন দিকে উৎপাদ লেখা হয়? খুবই কমন কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে, কোন দিকে আমরা উৎপাদটা লিখি? উৎপাদ কোন পাশে লেখা হয়? এগুলো কিন্তু রাসায়নিক সমীকরণের কিছু নিয়ম। আমরা যে রাসায়নিক সমীকরণ লিখবো তার কিছু নিয়ম আছে, মানে কোনটা কোন পাশে লিখতে হয়। সেক্ষেত্রে যেহেতু বিক্রিয়ক হবে বাম পাশে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো উৎপাদ লেখা হবে কোন পাশে? ডান দিকে। আমাদের বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করবে তা আমরা ডান দিকে প্রকাশ করব। এরপরে বলো বিক্রিয়ক ও উৎপাদ বলতে কি বুঝো? বিক্রিয়কটা কি বা উৎপাদটা কি? বিক্রিয়ক ও উৎপাদ বলতে কি বুঝো? সংজ্ঞাটা কে দিতে পারবে বিক্রিয়ক আর উৎপাদের? হ্যাঁ, সাজিদ বলো। হ্যাঁ, জান্নাতুল তুমি কি বলতে পারবে? দেখি কি প্রশ্নের উত্তরটা দিতে পারবে। বিক্রিয়ক ও উৎপাদ বলতে কি বুঝো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? বিক্রিয়ক ও উৎপাদ বলতে কি বুঝো? আমি সংজ্ঞাগুলো এখানে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বলতে পারছো না? বিক্রিয়ক আমরা কোনগুলিকে বলবো? যারা বিক্রিয়া শুরু করে। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ বিক্রিয়ার জন্য অংশগ্রহণ করে, যে পদার্থ দিয়ে শুরু হয় বিক্রিয়া, তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক। এবং বিক্রিয়ককে বাম পাশে লেখা হয়। আবার বিক্রিয়া করে, এরা পরস্পর বিক্রিয়া করে যে সকল পদার্থ উৎপন্ন করবে তাদেরকে বলা হবে উৎপাদ। যে সকল পদার্থ উৎপন্ন করবে তাদেরকে কি বলা হবে? উৎপাদ বলা হবে। ঠিক আছে, এরপরে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার কোন সূত্র মেনে চলে? ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বিক্রিয়া কালে কোন সূত্র মেনে চলে? ভরের সংরক্ষণ সূত্র। রাসায়নিক বিক্রিয়া ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা অধ্যায় রয়েছে, সর্বশেষ যে অধ্যায়টা আমি একটু আলোচনা করছি, তোমাদের ক্লাস প্রায় শেষ হওয়ারে, রাসায়নিক বিক্রিয়া। সেখান থেকে তোমরা লা শাতেলিয়ারের যে নীতিটা আছে এটা একটু ভালো করে দেখবে। কোনটা প্রশ্ন? লা শাতেলিয়ারের নীতির কথা মনে আছে তোমাদের? লা শাতেলিয়ারের যে নীতিটা রয়েছে সেই নীতিটা একটু ভালো করে পড়বে, এবং সেখান থেকে যে সাম্যাবস্থার যে উপর যে তাপের প্রভাব, বিভিন্ন নিয়ামকের প্রভাব, তাপের প্রভাব, চাপের প্রভাব, এরপর ঘনমাত্রার প্রভাব, এই প্রভাবগুলোর আলোচনা ব্যাখ্যা সহ ভালো করে দেখবে, যাতে কোনো প্রশ্ন আসলে সেগুলো আনসার তোমরা করতে পারো। ঠিক আছে, এরপর আমাকে একটু লা শাতেলিয়ারের নীতিটা কে বলতে পারবে দেখি, বলো তো। তোমাদের যে সর্বশেষ অধ্যায়টা রয়েছে রাসায়নিক বিক্রিয়া, সেখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হলো লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতি। সাজিদ, আখিল, তোমরা কি বলতে পারবে লা শাতেলিয়ারের নীতিটা? এই নীতিটা তোমরা খুবই ভালো করে দেখবে। আমি আরেকবার তোমাদের জন্য বলছি, লা শাতেলিয়ারের নীতিটা কোন একটা বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে আমরা দেখবো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে দেখা যাবে, এক সময় এরা একটা সমান অবস্থায় চলে আসবে, অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসবে। সাম্যাবস্থায় থাকাকালে যদি আমরা কোনো একটা নিয়ামক, যেমন নিয়ামক বলতে তাপ, চাপ, ঘনমাত্রা, এগুলো যদি আমরা পরিবর্তন করি, দেখবে এদের অবস্থাটা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। এই যে আমরা একটা নীতি বললাম লা শাতেলিয়ারের নীতি, কোন একটা সাম্যাবস্থায় থাকাকালে যখন আমরা তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করব, তখন সাম্যের অবস্থানটা অবশ্যই চেঞ্জ হবে, যাতে এদের যে ছিল নিয়ামকগুলো ছিল সেগুলো পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটার উপরে এটার যে ব্যাখ্যাটা আছে লা শাতেলিয়ারের নীতির ব্যাখ্যা, যে সাম্যাবস্থার উপর কিভাবে হবে প্রভাবটা, বা ঘনমাত্রার উপর প্রভাব কি, এরপরে চাপের উপর প্রভাব কি, এই প্রভাবগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। ঠিক আছে, এরপরে আমরা রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রশমন বিক্রিয়া, এরপরে
নন রেডক্স, রেডক্স বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিভিন্ন ধরনের বিক্রিয়া, দহন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো ভালো করে পড়বে এবং স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের ক্লাস আমি এখানে সমাপ্ত করব। তোমরা সকলে ভালোভাবে সুস্থভাবে পরীক্ষা দিবে, নিরাপদে থাকবে। তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। ওকে, তাহলে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।